প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 100% কমন সাজেশনটা। তো এর আগের ভিডিওতে আমরা তোমাদের গণিত বিষয়ের যে সাজেশনটা দিয়েছিলাম সেটি কি তোমাদের 100% কমন এসেছিল? যদি কমন এসে থাকে অবশ্যই আমাকে জানাবে। আমি জানি তোমাদের 100%ই কমন চলে এসেছে। তো শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা প্রায় শেষ বললেই চলে। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে আমি কি তোমাদের সাহায্য করতে পেরেছিলাম? তোমরা সেটা অবশ্যই আমাকে জানাবে। আর যদি পেরে থাকি তাহলে আমাকে অবশ্যই সেটা জানাবে। আর ইনশাল্লাহ তোমরা যদি এরকম সাহায্য তোমাদের বার্ষিক পরীক্ষাও পেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে? তোমরা যদি আমরা এখন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যেভাবে তোমাদের সাজেশন দিয়ে সাহায্য করেছি, এই ধরনের সাজেশন পেয়ে তোমরা যদি বার্ষিক পরীক্ষাও সাহায্য পেতে চাও তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওর তোমরা নিজ বরাবর এখানে কালো বাটনের সাবস্ক্রাইব লেখা একটা কালো বাটন তোমরা দেখতে পারতেছো। তো তোমাদের কাজ হলো জাস্ট এই বাটনটিতে ক্লিক করে দেওয়া। যারা এই বাটনটিতে ক্লিক করবে তারা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার সময় এরকম আমাদের থেকে সাহায্য পাবে। আর যারা এখানে ক্লিক করবে না তারা কিন্তু আমাদেরকে হারায় ফেলবে। তারা আমাদের থেকে আর বার্ষিক পরীক্ষা এরকম করে আর সাহায্য পাবে না। তো তোমরা যাদের এখনও এই বাটনটি কালো হয়ে আছে তারা দ্রুত এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, তোমরা যদি পুরো বিষয় বুঝে থাকো তাহলে আমরা তোমাদের এখন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টা দেখবো। আমরা দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল সপ্তম শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আর তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টা হয় মোট 100 নম্বরের। এখানে আমরা দেখতে পাচ্ছি 100 নম্বর। আর তোমাদের 100 নম্বরের জন্য সময় থাকে 3 ঘন্টা। তো আশা করি বুঝতে পেরেছ। তো এখানে তোমাদের 100 নম্বরের ভিতর প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, মানে এমসিকিউ, নৈবিত্তিক প্রশ্ন। তো নৈবিত্তিক প্রশ্নগুলো তোমাদের থাকে মোট 30টার জন্য তোমাদের সময় থাকে 30 মিনিট। তো এখন আমরা এগুলো উত্তর সহ দেখব। এখানে আমাদের প্রথমে 1 নম্বর প্রশ্ন, পাকিস্তান গণপরিষদের কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উপস্থাপন করেন? তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, ধীরেন্দ্রনাথ দত্ত। এরপর 2 নম্বর, দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তাকে? তো এটার উত্তর হবে ক, মোহাম্মদ আলী জিন্নাহ। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এরপর 3 নম্বর প্রশ্ন, 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলার ঘোষণা করে কোন সংস্থা? তো এখানে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, ইউনেস্কো। এরপর 4 নম্বর প্রশ্ন, কতটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়? তো এখানে আমাদের 4 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, 4। এরপর 5 নম্বর, ঐতিহাসিক আগরতলা মামলার মোট আসামি ছিলেন কতজন? তো এখানে 5 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, 35 জন। এরপর এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন, 2024 সালের গণ অভ্যুত্থান প্রায় কত হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল? তো এখানে 6 নম্বর প্রশ্নটার উত্তর হবে 2026 সালে গণ অভ্যুত্থানে প্রায় 1000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। এরপর 7 নম্বর, 2024 সালে জুলাই গণ অভ্যুত্থান বলতে মূলত বোঝানো হয়েছে কোটা সংস্কার আন্দোলন, অসহযোগ আন্দোলন, ফ্যাসিবাদ শাসন অবসানের সম্মিলিত আন্দোলন। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। এখানে সঠিক উত্তর হবে 1, 2, 3, তিনোটাই। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি আকর্ষণীয় অফার রয়েছে। তোমাদের মধ্যে যে কেউ একজন একটি ফিফা অফিসিয়াল ফুটবল এবং সকলে বেশ কিছু পুরস্কার জিতে নিতে পারো। তো এর জন্য তোমাদের কি করতে হবে আমি তোমাদের বিস্তারিত দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট দেখতে পাবে। তো সেখানে তোমরা এখানে একটা লিঙ্ক দেখতে পাবে, এরকম একটা লিঙ্ক দেখতে পাবে। তো তোমাদের জাস্ট একটি কাজ হলো এই লিঙ্কটাতে একটা ক্লিক করা। তো এই লিঙ্কটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ফেস ওপেন হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা অপশান। তো এখানে এই অপশানটাতে তোমাদের ক্লিক করার জন্য বলা হয়েছে। তো তোমরা জাস্ট এই অপশানে একটা ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে, অর্থাৎ দারাজ অ্যাপসটি ডাউনলোড করার জন্য বলা হবে। তো তোমরা দ্রুতই এই অ্যাপসটি ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নিবে। তো এটা অবশ্যই মনে রাখবে, এখানে আমি তোমাদের যেভাবে বলছি তোমরা সেম এভাবে করতে হবে, নাহলে কিন্তু তোমরা এই অফিসিয়াল ফুটবলটি জিতার সুযোগ নাও পেতে পারো। তো তোমরা এখানে দারাজ অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর যে কাজটি করবে আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের এই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা আবার পুনরায় তোমাদের আগের অপশানে ফিরে যাবে। সেখানে গিয়ে তোমরা আবার নিচের এই বাটনটাতে আরেকবার ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তোমরা কিছুক্ষণ ওয়েট করলে তোমাদের এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর তোমরা এখানে আরেকবার ক্লিক করবে। তো এখানে আরেকবার ক্লিক করার পর তোমাদের এখানে বলবে লগ ইন টু হেল্প। তো এখানে তোমরা একটা ক্লিক করবে। তো এখানে বলা হবে তোমাদের দারাজ অ্যাপসটি লগ ইন করার জন্য। তো এখানে তোমরা গুগল বা ফেসবুক দিয়ে লগ ইন করবে। তো আমি এখানে তোমাদের গুগল দিয়ে লগ ইন করে দেখাই। তো এখানে আমি লগ ইন ইন্টু গুগল এটাতে ক্লিক করার পর এখানে আমাদের যত জিমেল রয়েছে সবগুলো জিমেল এখানে শো করবে। তো এখানে আমি জাস্ট যে নতুন জিমেল রয়েছে সেই নতুন জিমেলটাতে একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের দারাজ অ্যাপসটি লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর তোমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে তোমরা রেজিস্ট্রেশন সাকসেসফুল এটা লেখা আসার পর তোমরা এই বাটনটিতে আরেকবার ক্লিক করে দিবে। তো তোমাদের কাজ শেষ। তো কিছুক্ষণের মধ্যে তোমাদের মধ্যে যে কেউ একজন
এই ফুটবলটি জিতে নিতে পারবে, আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 8 নাম্বার প্রশ্ন, নবান্ন উৎসব হয় কোন ঋতুতে? তো এখানে আমাদের 8 নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে ঘ হেমন্ত ঋতুতে। হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। এরপর এখানে আমাদের বলা হয়েছে নিজের চকটি পড়ো, 9 এবং 10 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা চকটা দেখতে পাচ্ছি, উপরে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, প্রথম বক্সে রয়েছে নকশিকাতা এবং ফালকি, পরের বক্সে রয়েছে উপকথা এবং খনার বচন। তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন বিষয়টি হবে? তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক লোক সংস্কৃতি। এরপর এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন, উক্ত বিষয় বংশ পরস্পরায় ছড়িয়ে পড়ে বাংলাদেশের সংস্কৃতির অংশ, সাধারণ মানুষের সংস্কৃতি। তো এখানে আমরা 10 নম্বর প্রশ্নে 3টা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে 10 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 10 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ 1 2 3, অর্থাৎ এখানে 1 2 3 তিনোটা হবে সঠিক উত্তর। এরপর এখানে আমাদের 11 নম্বর প্রশ্ন, নাপ্পি বা সিদল কি? তো এখানে আমাদের 11 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে নাপ্পি বা সিদুল কি? এর উত্তর হবে ক চিংড়ি বা এ জাতীয় শুটকি মাছের গুঁড়া। এরপর 12 নম্বর প্রশ্ন, শিশুর বেড়ে ওঠার প্রথম স্মৃতিকা ককার কোনটি? তো এটার উত্তর হবে ক পরিবার। এরপর 13 নম্বর প্রশ্ন, কোনটি সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে নানা রকম দায়িত্ব পালন করে থাকে? তো এখানে আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ক পরিবার। এরপর 14 নম্বর প্রশ্ন, শহুরে পরিবারগুলো ক্ষুদ্রাকার হয় কেন? তো এখানে আমাদের 14 নম্বর প্রশ্নের উত্তর হবে ক সীমিত আয়ের কারণে। এরপর এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন, কোন পরিবারের শিশুর পারস্পরিক আচার আচরণিক সম্পর্ক গড়ে ওঠে? তো এখানে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে 15 নম্বর প্রশ্নটার উত্তর হবে এখানে আমাদের কোনো পরিবারের শিশুর পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে যৌথ পরিবার। এখানে উত্তর হবে খ যৌথ পরিবার। এরপর 16 নম্বর প্রশ্ন, শিশু সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে কার কাছ থেকে? তো এখানে আমাদের এটার উত্তর হবে ক মায়ের কাছ থেকে। উত্তর হবে ক মা। এরপর 17 নম্বর প্রশ্ন, শিশু সুষ্ঠু সামাজিকীকরণের অন্তরায় পিতামাতার বিচ্ছেদ, পারিবারিক বিশৃঙ্খলা, পরিবারের সদস্যদের সৌহার্দ্যমূলক সম্পর্ক। তো এখানে সঠিক উত্তর হবে 1 ও 2। 1 ও 2 হবে সঠিক উত্তর। উত্তর হবে ক। এরপর এখানে আমাদের বলা হয়েছে 18 নম্বর প্রশ্ন, ফলের রস একটি। তো এখানে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে গ প্রক্রিয়াজাতকরণ খাদ্য। ফলের রস হলো একটি প্রক্রিয়াজাতকরণ খাদ্য। এরপর এখানে আমাদের বলা হয়েছে নিজের উদ্দীপকটি পড়ো এবং 1920 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের উদ্দীপকটা, রাকিব সাহেব একজন শিল্পপতি। তিনি ঢাকায় 1,25,00,000 টাকা ব্যয় করে পোশাক তৈরির কারখানা স্থাপন করেন। তার কারখানায় প্রায় 2,000 নারী শ্রমিক কাজ করছে। তো এখানে আমাদের 19 নম্বর প্রশ্নটা, রাকিব সাহেবের স্থাপিত কারখানা কোন ধরনের শিল্পের অন্তর্গত? তো এখানে আমাদের 19 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ ক্ষুদ্র শিল্প। এটি হলো ক্ষুদ্র শিল্পের অন্তর্গত। আশা করি বুঝতে পেরেছ। এরপর 20 নম্বর প্রশ্ন, রাকিব সাহেবের স্থাপিত কারখানাটি আমাদের জাতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে সর্বাধিক প্রভাব ফেলছে? তো এখানে আমাদের 20 নম্বর প্রশ্নটার উত্তর হবে 20 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ কর্মসংস্থান সৃষ্টি। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 21 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অধিকাংশ মানুষ কোথায় বাস করে? তো এখানে আমাদের 21 নম্বর প্রশ্নটার উত্তর হবে 21 নম্বর প্রশ্নটার উত্তর হবে বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। উত্তর হবে খ। এরপর 22 নম্বর প্রশ্ন, এক সময় আমাদের দেশের প্রধান শিল্প ছিল কোনটি? তো এখানে আমাদের 22 নম্বর প্রশ্নের উত্তর হবে 22 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ পাট। এক সময় আমাদের দেশের প্রধান শিল্প ছিল পাট। এরপর এখানে আমাদের 23 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উৎপাদিত কোন জিনিসটি আজ বিশ্বের বাজারে সমাদৃত? তো এখানে আমাদের 23 নম্বর প্রশ্নের উত্তর হবে ক তৈরি পোশাক, মানে পোশাক শিল্প। পোশাক শিল্প অনেক চাহিদা রয়েছে বাংলাদেশের। এরপর 24 নম্বর প্রশ্ন, বিদেশ থেকে পণ্য আমদানি ও বিদেশে পণ্য রপ্তানির নাম কি? তো এখানে 24 নম্বর প্রশ্নের উত্তর হবে গ বৈদেশিক বাণিজ্য। এটার উত্তর হবে গ বৈদেশিক বাণিজ্য। এরপর 25 নম্বর, বাংলাদেশের পণ্য সামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা কোন দেশ? তো এখানে 25 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক যুক্তরাষ্ট্র, মানে আমেরিকা। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে 26 নম্বর প্রশ্ন, পাটের বহুমুখী ব্যবহারের ফলে অধিক বৈদেশিক মুদ্রা আয় হবে, উদ্যোক্তা কর্মসংস্থান সৃষ্টি হবে, কৃষকেরা লাভবান হবে। তো এখানে আমাদের 26 নম্বর প্রশ্নে 3টা অপশন দেখতে পাচ্ছি আমরা। তো এখানে এটার উত্তর হবে গ 1 2 3, তিনোটা হবে এখানে সঠিক উত্তর। এরপর 27 নম্বর প্রশ্ন, একজন সুনাগরিককে কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হয়? তো এখানে আমাদের 27 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে
ঘ 3টি। একজন সুনাগরিককে 3টি গুণের অধিকারী হতে হয়। এরপর বাংলাদেশের শতকরা কত ভাগ লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে? তো এখানে আমাদের 28 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 18.7 ভাগ। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 29 এবং 30 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের উদ্দীপকটা, পৃথিবীতে ক্রমশ জলবায়ু পরিবর্তন হচ্ছে, পৃথিবীর নিম্ন অঞ্চল ডুবে যাবে বলে ধারণা করা হচ্ছে। তো এখানে আমাদের 29 নম্বর প্রশ্ন, অনুচ্ছেদে বর্ণিত পরিবর্তনের জন্য দায়ী করা হয় কাদের? তো এখানে আমাদের 29 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে উন্নত দেশকে, উন্নত বিশ্বকে। 29 নম্বর প্রশ্নটার উত্তর হবে কি? উন্নত বিশ্বকে। এরপর 30 নম্বর প্রশ্ন, অনুচ্ছেদের শেষে বর্ণিত ধারণার কারণ, বৈশ্বিক উষ্ণায়ন, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া, গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি। তো এখানে আমরা 3টে অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের 3টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে গ, অর্থাৎ এখানে 1, 2, 3 তিনটা হবে সঠিক উত্তর। তো শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের 30টা এমসিকিউ প্রশ্ন আশা করি ভালো করে দেখিয়ে দিতে পেরেছি। তো এখানে তোমরা উত্তরগুলো আরেকবার মিলিয়ে নিবে। এরপর আমরা তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন। তো তোমাদের সৃজনশীল প্রশ্নে রয়েছে 50 নম্বর, আর এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন মোট থাকবে 8টা থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে 8টা থেকে তোমরা কোন 5টা প্রশ্নের উত্তর দিবে তোমরা আগে প্রশ্নগুলো দেখে নাও, এরপর তোমরা দেখবে। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন, কত সালে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? তারপর খ নাম্বার, ছাত্র জনতা 144 দ্বারা ভঙ্গ করার সিদ্ধান্ত নিয়ে কেন ব্যাখ্যা করো? তারপর গ নাম্বার, ফারহানকে কোন আন্দোলনের প্রেরণা বিয়ের কার্ড পরিবর্তনে প্রভাবিত করেছিল? ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, ফারহানের এ ধরনের চেতনা বাঙালি জীবনের কি ভূমিকা রেখেছিল? তোমার মতামত দাও। তো শিক্ষার্থীরা এরপর 2 নম্বর প্রশ্নে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে আমাদের ক নম্বর প্রশ্ন, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয় কিভাবে? তারপর খ নম্বর, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ভূমিকা কী ছিল? ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বর, উদ্দীপকের ছবিটি কেন তাৎপর্যপূর্ণ? ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বর, উদ্দীপকের ছবিটি আমাদের কী শিক্ষায় বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা এখানে আমরা 2 নম্বর প্রশ্নে এখানে 2 নম্বর প্রশ্ন দেখলাম। এরপর আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখি। এরপর এখানে আমরা 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। এখানে আমরা 3 নম্বর প্রশ্নে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের ক নম্বর প্রশ্ন, লোক সংস্কৃতির বস্তুগত উপাদান কাকে বলে? তারপর খ নম্বর, বাংলাদেশের সংস্কৃতি কি? ব্যাখ্যা করো। তারপর গ নম্বর, উদ্দীপকে শহুরের সংস্কৃতির কোন ধারণাটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। তারপর গ নম্বর, উদ্দীপকে রাকিন ও আবেদ দুজনে কি একই রকম বিনোদন সুবিধা ভোগ করে? মতামত দাও। তো এখানে আমরা 3 নম্বর প্রশ্নটা দেখলাম। এরপর এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন। তো এখানে 4-এর ক নাম্বার, সামাজিকীকরণ কি? তারপর খ নাম্বার, শিশু সামাজিকরণের প্রথম সূত্রপাত ঘটে মায়ের মাধ্যমে, কার মাধ্যমে? ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, মুবাশিরাদের পরিবারের ধরন ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, তুমি কি মনে করো মেহরিম এবং মুবাশিরা দুজনের সামাজিকরণ একইভাবে হচ্ছে? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তো শিক্ষার্থীরা এখানে আমরা 8 নম্বরে, এখানে আমরা 4 নম্বর প্রশ্নটা দেখলাম। এরপর এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন, এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? তারপর খ নাম্বার, আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, জরিনা বেগমের উৎপাদিত পণ্য কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তামজিদের কাজের অবদান মূল্যায়ন করো। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 6 নম্বর প্রশ্নে আমরা উদ্দীপকটা দেখতে পারতেছি। এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? এরপর খ নাম্বার, কুটির শিল্প বলতে কী বোঝায়? তারপর ঘ নাম্বার, রাকিবের কাজটির গুরুত্ব আলোচনা করো। এরপর ঘ নাম্বার, বাংলাদেশের উন্নতির জন্য রাকিবের ভূমিকা কতটুকু গুরুত্বের দাবিদার বিশ্লেষণ করো। এরপর এখানে আমরা তোমাদের 7 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। তো 7 নম্বর প্রশ্নে আমরা উদ্দীপকটা দেখতে পারতেছি। এখানে ক নাম্বার, আত্মসংযম কি? তারপর খ নাম্বার, সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লিপ্ততা একটি বাধা, ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, উদ্দীপকে উভয় পরিবারের স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকদের কোন অধিকারটি ভোগ করছে? ব্যাখ্যা করো। তারপর গ নাম্বার, সোভান সাহেব এবং শেখরবাবু অধিকার ভোগের পাশাপাশি দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছেন, মূল্যায়ন করো। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা 8 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। এখানে চিত্র 1 এ ও বি দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার, একটি দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার? এরপর এখানে আমাদের খ নাম্বার, বাংলাদেশের প্রচুর বৃষ্টিপাত হয় কেন? তারপর ঘ নাম্বার, জলবায়ু পরিবর্তনের সঙ্গে এই চিত্রে প্রদর্শিত পরিস্থিতির সম্পর্ক ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার, বাংলাদেশের অর্থনীতিতে এ ও বি চিত্রে ফুটে ওঠা পরিস্থিতির প্রভাব আলোচনা করো। তো শিক্ষার্থীরা এখানে আমরা 8 নম্বরে 3টা অপশন দেখতে পারতেছি, 4টা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা মোটামুটি তোমাদের 8টা প্রশ্ন দেখলাম। এই 8টা থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো শিক্ষার্থীরা এখান থেকে তোমরা কোন 5টা প্রশ্ন উত্তর দিবে এখনই সিলেক্ট করে নাও। তো এখন আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখি, তারপর এগুলোর উত্তর দেখব।
তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য রয়েছে 20 নম্বর, আর 20 নম্বরের মধ্যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে 15টা থেকে যে কোনো 10টার উত্তর দিতে হবে, একটির জন্য 2 নম্বর করে। তো এখানে 1 নম্বর প্রশ্ন, মোহাম্মদ আলী জিন্নাহ এর জাতিতত্ত্ব ব্যাখ্যা করো। তারপর 2 নম্বর, জুলাই গণ অভ্যুত্থানের প্রধান কারণগুলো ব্যাখ্যা করো। তারপর 3 নম্বর, কাদেরকে ভাষা শহীদ বলা হয়। তারপর এখানে 4 নাম্বার, শহরের সংস্কৃতি কিভাবে গ্রামীণ সংস্কৃতিতে প্রভাবিত করছে। তারপর 5 নাম্বার, বাংলাদেশের বসবাসকারী 5টি ভিন্ন নৃগোষ্ঠীর নাম লেখো। তারপর 6 নাম্বার, লোক সংস্কৃতির বলতে কি বোঝায়। তারপর 7 নাম্বার, শিশু সামাজিকরণে কিভাবে বাধাগ্রস্ত হয়। তারপর 8 নাম্বার, শিশু সামাজিকরণে পরিবারের ভূমিকা কীরূপ ব্যাখ্যা করো। তারপর 9 নাম্বার, পিতামাতার মধ্যে সুসম্পর্ক শিশুর ব্যক্তিত্বের সুষ্ঠু প্রকাশের জন্য খুবই প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তারপর 10 নাম্বার, বৃহৎ শিল্প বলতে কি বোঝায়। তারপর এখানে আমাদের 11 নাম্বার, রপ্তানি বলতে কি বোঝায়। তারপর 12 নাম্বার, সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ কেন। তারপর 13 নাম্বার, সুনাগরিকের 3টি দায়িত্ব কর্তব্য লেখো। তারপর 14 নাম্বার, নদীর পাড় ভাঙতে থাকে কেন। তারপর 15 নাম্বার, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কেন। তো শিক্ষার্থীরা এখানে আমরা এই 15টা প্রশ্ন দেখলাম, এই 15টা থেকে আমাদের বলা হয়েছে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা তোমাদের এই 15টা প্রশ্নের ভিতর এই 15টা প্রশ্নের উত্তরই দেখাই দিব। 15টা থেকে তোমাদের যে 10টা প্রশ্ন সহজ লাগে সেই 10টা প্রশ্ন তোমরা শিখে নিয়ে পরীক্ষা লিখে দিলে তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ 20 নম্বর। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা উত্তরপত্রে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি দাখিল সপ্তম শ্রেণী, বিষয় বাংলাদেশের বিশ্ব পরিচয়, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো এখন আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখবো। এখানে 15টার উত্তরও দেখবো আমরা। তো উত্তরগুলো আমরা দেখি। তো শিক্ষার্থীরা এখানে আমরা একটু ইনচার্জ করলে 1 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি, মোহাম্মদ আলী জিন্নাহর জাতিতত্ত্ব ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি, মোহাম্মদ আলী জিন্নাহ প্রস্তাব করেন যে ভারতের বর্ষের হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি, তাদের ধর্ম সংস্কৃতি ঐতিহ্য ও রীতিনীতি সম্পূর্ণ আলাদা, তাই এই দুই জাতির জন্য দুটি পৃথক রাষ্ট্র গঠন করতে হবে। এই মতবাদ ইতিহাসে জাতিতত্ত্ব নামে পরিচিত। তো এরপর এখানে আমাদের পরবর্তী 2 নম্বর প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থানের প্রধান কারণগুলো ব্যাখ্যা করো। তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের প্রধান কারণগুলো ছিল মূলত কোটা সংস্কারের যৌক্তিক দাবি, সাধারণ শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের হামলা, নির্বিচার হত্যাকাণ্ড এবং দীর্ঘদিন ফ্যাসিবাদী দুঃশাসন ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে ছাত্র জনতার পঞ্জীভূত ক্ষোভ। তো শিক্ষার্থীরা আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর দেখলাম। এরপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন, কাদেরকে ভাষা শহীদ বলা হয়। তো এখানে আমাদের 3 নম্বর প্রশ্নটার উত্তর হলো 1952 সালে 21 ফেব্রুয়ারি মাতৃভাষাকে বাংলা ভাষা রাষ্ট্রভাষার করার দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার উপর পাকিস্তানি পুলিশ গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ শফিউর প্রমুখ শহীদ হন। ভাষার মর্যাদা রক্ষায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদেরকে ভাষা শহীদ বলা হয়। তো শিক্ষার্থীরা এখানে আমরা 3 নম্বর প্রশ্নটা দেখলাম। এরপর এখানে আমাদের পরবর্তী 4 নম্বর প্রশ্নটা, শহুরের সংস্কৃতি কীভাবে গ্রামীণ সংস্কৃতিতে প্রভাবিত করছে। তো এখানে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, তথ্য প্রযুক্তি, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও গণমাধ্যম প্রসারের ফলে শহুরের সংস্কৃতির নানা উপাদান যেমন আধুনিক পোশাক, ফাস্টফুড, অত্যাধুনিক বিনোদন ও যন্ত্রপাতির ব্যবহার গ্রামের মানুষের জীবনযাত্রায় প্রবেশ করছে। এর ফলে গ্রামীণ সংস্কৃতির আধুনিকে ছোঁয়া লেগেছে এবং তাদের পেশা ঐতিহ্যবাহী রীতিনীতি পরিবর্তিত হচ্ছে। তো আশা করি 4 নম্বর প্রশ্নটার উত্তর তোমরা পেয়ে গেছো। তো এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন এবং সেটার উত্তর দেখা হলো। এরপর এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশে বসবাস করি 5টি নৃগোষ্ঠীর নাম লেখো। তো এখানে আমরা 5 নম্বর প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছি, বাংলাদেশে বসবাস করি 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম হলো চাকমা, মারমা, সাঁওতাল, গারো এবং খাসিয়া। তো এটাই হলো উত্তর। এরপর এখানে আমাদের 6 নম্বর প্রশ্ন, লোক সংস্কৃতির বলতে কী বোঝায়। তো এখানে আমাদের 6 নম্বর প্রশ্নটার উত্তর হবে, সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত এবং বংশ পরস্পরায় চলে আসা জীবনযাপন প্রণালী, বিশ্বাস, রীতিনীতি, গান, গল্প, ধাঁধা, প্রবাদ, প্রবচন ও শিল্পকলাকেই লোক সংস্কৃতি বলা হয়। এটি সমাজের সাধারণ মানুষের প্রাণের সংস্কৃতি। তো শিক্ষার্থীরা এখানে আমরা 6 নম্বর প্রশ্ন এবং সেটার উত্তর দেখলাম। এরপর এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন, শিশু সামাজিকীকরণ কীভাবে বাধাগ্রস্ত হয়। তো এখানে আমাদের 7 নম্বর প্রশ্নটার উত্তর হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি পরিবারের পিতামাতার মধ্যে দাম্পত্য কলহ, বিচ্ছেদ, দারিদ্র্য, পারিবারিক বিশৃঙ্খলা, সুস্থ বিনোদন অভাব এবং পিতামাতার অতিরিক্ত শাসন বা উদাসীনতার কারণে শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে বাধাগ্রস্ত হয়। এর ফলে শিশু অনেক সময় হীনসম্মতা ও অপরাধপ্রবণ হয়ে ওঠে। তো এখানে 7 নম্বর প্রশ্নে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি। এরপর এখানে আমাদের 8 নম্বর প্রশ্ন, শিশু সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কীরূপ ব্যাখ্যা করো। তো এখানে আমরা এটার উত্তর দেখতে পাচ্ছি, শিশু সামাজিকীকরণে প্রথম ও প্রধান মাধ্যম হলো পরিবার। পরিবার থেকে শিশু প্রথম ভালোবাসা, স্নেহ, নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা শেখে। পিতামাতা ও পরিবারের অন্য সদস্যদের আচার আচরণ শিশুর মনোজগতে গভীর প্রভাব ফেলে, যা তার ভবিষ্যৎ ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীরা এখানে আমরা 8 নম্বর প্রশ্ন এবং সেটার উত্তর আমাদের দেখা হয়ে গেল। এরপর আমরা এর পরবর্তী প্রশ্নে যাই।
এরপর এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, পিতামাতার মধ্যে সুসম্পর্ক শিশুর ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশের জন্য খুবই প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা। তো এখানে আমরা 9 নম্বর প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছি, পিতামাতার মধ্যে সুসম্পর্ক পারস্পরিক বোঝাপড়া থাকলে পারিবারিক পরিবেশ শান্তিময় থাকে, যা শিশুর মনে নিরাপত্তা ও আত্মবিশ্বাস তৈরি করে। অন্যদিকে পিতামাতার কলহ বা বিবাদ শিশুর মনে হয় হতাশ ও একাকিত্বের সৃষ্টি করে, যা তার মানসিক ও ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশে বড় বাধা হয়ে দাঁড়ায়। তো এখানে আমরা 9 নম্বর প্রশ্ন এবং সেটার উত্তর দেখলাম। এরপর এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন, বৃহৎ শিল্প বলতে কী বোঝায়। তো 10 নম্বর প্রশ্নের উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি, যেসব শিল্প প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ মূলধন, অত্যাধুনিক যন্ত্রপাতি এবং বিপুল সংখ্যক দক্ষ শ্রেণীর শ্রমিক ব্যবহার করে ব্যাপক হারে পণ্য উৎপাদন করা হয়, সেগুলোকে বৃহৎ শিল্প বলা হয়, যেমন সার কারখানা, সিমেন্ট কারখানা, পাটকল, বস্ত্রকল ইত্যাদি। তো এখানে আমরা 10 নম্বর প্রশ্ন এবং সেটার উত্তর দেখলাম। এরপর 11 নম্বর প্রশ্ন, রপ্তানি বলতে কী বোঝায়। তো এখানে 11 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর উন্নত পণ্য বা সেবা বাণিজ্যিক উদ্দেশ্য অন্য কোনো দেশে বিক্রি বা প্রেরণ করাকে রপ্তানি বলা হয়। এর মাধ্যমে একটি দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে। তো শিক্ষার্থীরা, এরপর আমাদের 12 নম্বর প্রশ্ন, সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ কেন। তো এখানে আমাদের 12 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে, একজন সুনাগরিক বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের অধিকারী হন। তিনি রাষ্ট্রের আইন মান্য করেন, নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন এবং দেশের কল্যাণে কাজ করেন। সুনাগরিকের যোগ্যতার উপরে একটি দেশের উন্নতি ও সমৃদ্ধি নির্ভরশীল, তাই সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, নাগরিকের 3টি দায়িত্ব কর্তব্য লেখো। তো এখানে আমরা 13 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, নাগরিকের 3টি প্রধান দায়িত্ব কর্তব্য হলো: 1. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, 2. রাষ্ট্রের আইন মান্য করা, 3. নিয়মিত ও সৎভাবে কর প্রদান করা। তো শিক্ষার্থীরা, এরপর আমরা এর পরবর্তী প্রশ্নে যাই, তোমাদের 14 নম্বর প্রশ্নটাতে যাই। এখানে আমাদের 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নদীর পাড় ভাঙতে থাকে কেন। তো এই প্রশ্নের উত্তর হবে, প্রবল স্রোত, নদীর নাব্যতার হ্রাস, নদীর বাঁক, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন এবং নদীর তীরে গাছপালা কেটে ফেলার কারণে নদীর ফাট ভাঙতে থাকে। এছাড়াও বন্যা ও জলোচ্ছ্বাসের সময় প্রাণীর প্রবল চাপে নদী ভাঙন দেখা দেয়। তো এখানে আমরা 14 নম্বর প্রশ্ন এবং সেটার উত্তর আশা করি দেখলাম। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কেন। তো এখানে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে, বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি প্রভৃতি গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মূলত শিল্প কারখানা ও যানবাহনের কালো ধোঁয়া, যথেচ্ছভাবে গাছপালা কাটা, বন উজাড় এবং জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের কারণে এই বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে। তো শিক্ষার্থীরা, এখানে মোটামুটি আমি তোমাদের আশা করতে পারছি তোমাদের এই 15টা সংক্ষিপ্ত প্রশ্ন আমি উত্তরসহ তোমাদের ভালো করে দেখিয়ে দিতে পেরেছি। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা 15টা থেকে তোমাদের যে কোনো 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখান থেকে তোমরা কোন 10টা প্রশ্নের উত্তর দিবে এখনই সিলেক্ট করে শিখে নাও। ইনশাল্লাহ পরীক্ষা লিখে দিলে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 20 নম্বর। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের কমপ্লিট তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সর্বশেষ সাজেশন। এরপর হয়তো আমরা তোমাদের আর কোনো ভিডিও আপলোড করবো না, বার্ষিক পরীক্ষা ছাড়া আর কোনো ভিডিও আপলোড করবো না। তো এটা ছিল আমাদের সর্বশেষ ভিডিও তোমাদের জন্য। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে, আর তোমরা অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক দিবে। তো শিক্ষার্থীরা, দেখা হবে এর এই বছরের লাস্টে তোমাদের বার্ষিক পরীক্ষার সময় আমার সাথে তোমাদের আবার দেখা হবে। তো শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।